রেডি সবাই? মন দিয়ে শুনবি। এটা আমাদের লাস্ট ইউনিট, তড়িৎচুম্বকীয় আবেশ এবং পরিবর্তী প্রবাহ। ঠিক আছে, এই ইউনিটটা যদি করে নিই, এই ইউনিটের মধ্যে এই যে দুটো চ্যাপ্টার এটা যদি করে নিই তাহলে আমাদের সিলেবাস কমপ্লিট। তড়িৎচুম্বকীয় আবেশ এই অধ্যায়টা খুব বেশি বড় নেই, ছোটখাটো আছে। মোটামুটি দুটো ক্লাস লাগবে, আজকে একটা ক্লাস করাবো, আর একটা ক্লাস করালেই শেষ হয়ে যাবে। সময় লাগবে পরিবর্তী প্রবাহ চ্যাপ্টারটা পড়াতে, একটু বড়, একটু ম্যাথমেটিক্যাল, একটু অন্যরকমই। সচরাচর যেভাবে পড়ে আসিস তার থেকে একটু অন্যরকম লাগবে, তো ওটাতে সময় লাগবে। তড়িৎচুম্বকীয় আবেশ অধ্যায়ের নাম ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। তোরা এর সম্পর্কে এর আগেও পড়েছিস, তবে কিছু বুঝিসনি। কোথায় পড়েছিস আমি একটুখানি মনে করিয়ে দিচ্ছি। ক্লাস 10-এ তড়িৎচুম্বকীয় আবেশের 3টে সূত্র পড়েছিলি। ফ্যারাডের 2টো সূত্র, লেঞ্জের একটা সূত্র। মনে পড়ছে? ওইটুকু পড়ে তোরা ছেড়ে দিয়েছিলি। আমরা ওইটুকু পড়বো, প্লাস ওটাকে আরেকটু ইমপ্রুভ করে নিয়ে যাবো, আরেকটু সামনে নিয়ে যাবো, ওটার কিছু অ্যাপ্লিকেশনসও করবো। ওই ওই 3টা সূত্রকে নিয়ে এই চ্যাপ্টারটা তৈরি, তড়িৎচুম্বকীয় আবেশ। ওকে, একটু বুঝতে হবে। প্রথমে ওয়ার্ডটাকে বুঝি যে তড়িৎ চুম্বকীয় আবেশ কথাটার অর্থ কি। তড়িৎ বুঝতেই পারছিস, চুম্বক বুঝতে পারছিস যে কারেন্ট এখানে থাকবে, ম্যাগনেটিক এফেক্টটাও এখানে থাকবে, এবং আবেশ আছে। আবেশ কথার অর্থ কেউ বলতে পারবি? আবেশকে ইংলিশে আমরা কি বলি? আবেশকে ইংলিশে আমরা বলি ইন্ডাকশন। ঠিক আছে, আবেশ মানে হচ্ছে একজন আরেকজনের উপর যে প্রভাবটা ফেলবে তাকে আমরা আবেশ বলবো। তো আমরা পড়ছি ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। যখন আমরা তড়িৎচুম্বকত্ব অধ্যায়টা শুরু করেছিলাম, প্রথম তড়িৎচুম্বকত্ব অধ্যায়টা যখন আমরা শুরু করেছিলাম, তখন আমরা এইটা পড়েছিলাম যে কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয় এবং আশেপাশে যদি কোনো চুম্বক নিডেল রাখা হয়, ম্যাগনেটিক নিডেলকে রাখা হয়, তাহলে সেই ম্যাগনেটিক নিডেলটা ডিফ্লেক্টেড হয়। তার কারণটা হচ্ছে ওই ওয়্যারটার মধ্য দিয়ে কারেন্ট যাওয়ার জন্য সে তার আশেপাশে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে দিয়েছিল বলে অন্য কোনো ম্যাগনেট যখন এসেছিল তার উপরে এফেক্ট করেছিল। এটা আমরা ইলেকট্রোম্যাগনেটিজম অধ্যায় চ্যাপ্টারটাতে পড়েছিলাম। ঠিক উল্টো ঘটনাটাও ঘটে। যদি কোনো পরিবাহী তার মধ্যে দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হচ্ছে না, আশেপাশে ম্যাগনেটিক ফিল্ড আছে, আর ওই পরিবাহীটাকে যদি ওই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে মুভ করানো যায়, গতিশীল করানো যায়, তাহলে ওই পরিবাহীটার মধ্যেও এক ধরনের তড়িৎ আবেশ ঘটে, মানে তড়িৎ ওর মধ্যে ইনডিউস হয়ে যায়। বুঝতে পারছিস? তো এটা সবার প্রথম অবজার্ভ করেছিলেন মাইকেল ফ্যারাডে। ফ্যারাডের দুটো সূত্র পড়েছিস যে তোরা, সেই ফ্যারাডে, মাইকেল ফ্যারাডে অবজার্ভ করেছিলেন যে আমরা যে ঘটনাগুলো সচরাচর দেখে আসছি তার উল্টো ঘটনাটাও সম্ভব হচ্ছে এখানে। তো সেই ঘটনাগুলোই আমরা পড়বো। ঠিক আছে, এবার এখানে যাওয়ার আগে কিছু টার্ম, নতুন নতুন টার্ম আসবে, সেই টার্মগুলোকে একটু বুঝে নিতে হবে, একটু জেনে নিতে হবে, তারপরে ওগুলোর মধ্যে ঢুকছি আমরা। ঠিক আছে, প্রথম যে টার্মটা, প্রথম টার্ম, তোদের আমি চৌম্বক ক্ষেত্রের একক বলেছিলাম ওয়েবার পার মিটার স্কোয়ার। কিভাবে ওয়েবার পার মিটার স্কোয়ার হয় বলেছিলাম কি? বলিনি কিন্তু। আমি এটা বলেছিলাম যে পরবর্তী চ্যাপ্টারগুলো আসবে, ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যাবে। এখন ক্লিয়ার হয়ে যাবে কেন ওটাকে ওয়েবার পার মিটার স্কোয়ার বলেছিলাম। টেসলা বলেছিলাম, এটা তো সায়েন্টিস্টের নাম অনুসারে, ঠিক আছে মেনে নিলাম, কিন্তু ওয়েবারটা কি ছিল? ওয়েবার সম্পর্কে কিছু জানতাম না। মিটার স্কোয়ারটা এরিয়া, এটা বুঝতে পারছিলাম। তো সেটা আজকে ক্লিয়ার হয়ে যাবে তোদের। লাস্ট চ্যাপ্টার আসছে, এখানে ক্লিয়ার হয়ে যাবে। যে টার্মটা প্রথমেই আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে চৌম্বক প্রবাহ। কি বললাম? চৌম্বক প্রবাহ বা ম্যাগনেটিক ফ্লাক্স। ইংরেজি বাংলা দুটো নামই নিয়ে চলবি, দুটো নামই আমাদের বেঙ্গলি মিডিয়ামের জন্য দরকার। ম্যাগনেটিক ফ্লাক্সও বলে, চৌম্বক প্রবাহও বলে। ফ্লাক্স কথাটা তোরা শুনেছিস, তড়িৎ ফ্লাক্স শুনেছিস তো? তো সেই ম্যাগনেটিক, তার সাথে রিলেট করে ম্যাগনেটিক ফ্লাক্স। ম্যাগনেটিক ফ্লাক্স কি বলছে, বা চৌম্বক প্রবাহ কি বলছে? চৌম্বক প্রবাহ বলছে, ধর একটা বার ম্যাগনেট নিয়েছি আমি, যার নিজস্ব কিছু চুম্বকত্ব আছে, এটা নর্থ পোল, এটা সাউথ পোল। তাহলে বার ম্যাগনেট থেকে এইরকম ভাবে বলরেখাগুলো বেরিয়ে আসে, তাই তো? এবার এই বলরেখা দু ধরনের হয়ে থাকে, আমি বলেছিলাম তোদেরকে, মনে করে দেখ। একটা হচ্ছে বাইরের আবেশী বলরেখা, আর একটা হচ্ছে চুম্বকন বলরেখা, যেটা নিজের ওই আবেশ ঘটার জন্য নিজের মধ্যে তৈরি হয়েছে।
তো বাইরে থেকে বলরেখা, বাইরে থেকে অ্যাপ্লাইড চৌম্বক প্রাবল্য এবং ওর নিজের চুম্বকত্বের জন্য যে বলরেখা সৃষ্টি হলো, দুটো মিলে আমরা যে বলরেখাগুলো পেয়েছিলাম তাদের সমষ্টিকে বলেছিলাম আবেশ রেখা। কি বলেছিলাম? চুম্বক আবেশ রেখা বলেছিলাম, ঠিক আছে? তো এগুলো হচ্ছে সেই আবেশ রেখার কথা বলছি আমি, মানে এর মধ্যে দু ধরনের বলরেখাই আসে। চুম্বক আবেশ রেখা কোনো একটা তল আমি ধর ইমাজিন করে নিলাম, এইখানে এইটুকু একটা তল ইমাজিন করে নিলাম, ঠিক আছে? মনে কর এই তলটা আমি একক ক্ষেত্রফল নিয়েছি। কতটা নিয়েছি? একক ক্ষেত্রফল। তো এই একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে, সরি, একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে, লম্বভাবে নয়, একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে কটা আবেশ রেখা ওর মধ্য দিয়ে বেরিয়ে যাবে তাকেই আমরা বলবো চৌম্বক প্রবাহ। কি বললাম? একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যত সংখ্যক আবেশ রেখা বেরিয়ে যাবে সেই সংখ্যাটাকে আমরা বলবো চৌম্বক প্রবাহ বা ম্যাগনেটিক ফ্লাক্স। চৌম্বক প্রবাহ বা ম্যাগনেটিক ফ্লাক্সকে আমরা রিপ্রেজেন্ট করব ফাই দ্বারা। কি দ্বারা রিপ্রেজেন্ট করব? ফাই দ্বারা রিপ্রেজেন্ট করব, ঠিক আছে? একটু কারেক্ট কর, আমার বলাতে ভুল হলো, একটু কারেক্ট করে নিই এই জায়গাটায়। চৌম্বক প্রবাহ মানে হচ্ছে একক ক্ষেত্রফল নয়, চৌম্বক প্রবাহ মানে যে কোনো ক্ষেত্রফল। একটু আমার মিস্টেক হলো, আমি গুলিয়ে দিলাম। চৌম্বক প্রবাহ মানে যে কোনো ক্ষেত্রফল। তুই একটা এরিয়া ইমাজিন করবি, যে কোনো এরিয়া, সেই এরিয়ার মধ্য দিয়ে লম্বভাবে যে কটা বলরেখা নির্গত হবে তাকে বলবো চৌম্বক প্রবাহ। আরেকবার বলছি, কোনো অঞ্চলে কোনো চৌম্বক ক্ষেত্রে যে কোনো এরিয়ার মধ্য দিয়ে বা যে কোনো ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে যতগুলো বলরেখা নির্গত হবে তাকে বলবো চৌম্বক প্রবাহ, এবং তাকে আমরা ফাই দ্বারা রিপ্রেজেন্ট করব। এই যে ফাই, এই ফাইয়ের ইউনিট হচ্ছে ওয়েবার। ফাইয়ের ইউনিট কি? ওয়েবার। ধীরে ধীরে বুঝতে পারছিস ওয়েবার জিনিসটা কি? এবার আমরা আরেকটা টার্ম পড়বো, সেটা হচ্ছে চৌম্বক চৌম্বক আবেশ ঘনত্ব। শুনবি ভালো করে। এই যে চৌম্বক আবেশ ঘনত্ব ওয়ার্ডটা আমি বললাম, এই চৌম্বক আবেশ ঘনত্ব, এটাকে আমরা চৌম্বক আবেশও বলতে পারি, শুধু চৌম্বক আবেশ। এটাকে আমরা চৌম্বক ক্ষেত্র ভেক্টরও বলতে পারি। চিনতে পারছিস? বি ভেক্টর, চৌম্বক ক্ষেত্র ভেক্টরও বলতে পারি। এটাকে আমরা শুধু চৌম্বক ক্ষেত্রও বলতে পারি। ওকে, কতগুলো নাম: চৌম্বক আবেশ ঘনত্ব, ম্যাগনেটিক ফ্লাক্স ইন্টেন্সিটি, বা আমরা বলতে পারি চৌম্বক আবেশ, বা আমরা বলতে পারি চৌম্বক ক্ষেত্র ভেক্টর। তাই তো, এতগুলো নাম দিতে পারি। মোট কথা এটা এটা হচ্ছে বি ভেক্টরটা, যেটা আমরা পরিচিত, যেটাকে আমরা ওয়েবার পার মিটার স্কোয়ার ইউনিটে চিনতাম, সেই বি ভেক্টরের কথা বলছি। এর ডেফিনেশনটা কি? এর ডেফিনেশনটা হচ্ছে ওই প্রথমে যেটা আমি ভুল করছিলাম। এর ডেফিনেশনটা হচ্ছে যে আশেপাশে একটা একক ক্ষেত্রফল ইমাজিন করে নাও, এবং সেই একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যতগুলো বলরেখা যাবে সেই সংখ্যাটাকে বলবো আমরা চৌম্বক প্রবাহ ঘনত্ব। দুটোকে ডিফারেন্সিয়েট করতে পারলি? এটা হচ্ছে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে, ইউনিট এরিয়া, ইউনিট এরিয়ার মধ্য দিয়ে যতগুলো নাম্বার অফ লাইন্স বা যতগুলো আবেশ রেখা যাবে সেটাকে বলবো চৌম্বক আবেশ ঘনত্ব। আর এটা বললাম যে কোনো ক্ষেত্রফলের মধ্য দিয়ে, একক ক্ষেত্রফল নয়, যে কোনো ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে যে কটা বলরেখা যাবে তাকে বলবো আমরা চৌম্বক প্রবাহ। বোঝা গেল রে? আচ্ছা, তাহলে এটাকে বি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। তাহলে দেখ, ফাই আর বি এর মধ্যে একটা আমি সম্পর্ক তৈরি করতে পারবো। কেমন সম্পর্ক তৈরি করতে পারবো? বি মানে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে নির্গত আবেশ রেখা। যদি আমি এ ক্ষেত্রফল নিয়ে নিই তাহলে তার মধ্য দিয়ে কতগুলো বলরেখা যাবে? এ ইন্টু বি। একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে আবেশ রেখা যদি বি হয় তাহলে এ ক্ষেত্রফলের মধ্য দিয়ে কত হবে রে? এ ইন্টু বি হবে। তো এ ইন্টু বি, এটাকেই তো আমরা ফাই নাম দিলাম, চৌম্বক প্রবাহ, যে কোনো ক্ষেত্রফলের মধ্য দিয়ে যতগুলো বলরেখা যাবে। কিন্তু আমি বলেছি লম্বভাবে যতগুলো যাবে, যে কোনো ভাবে না, লম্বভাবে। তাহলে আমি লম্বভাবে কম্পোনেন্ট কি করে পাবো? বি এর যদি লম্ব কম্পোনেন্ট নিতে হয় তাহলে ডট প্রোডাক্ট করে দিই, তাহলেই তো লম্ব কম্পোনেন্টটা পেয়ে যাবো। ধর ধর এইটা এরিয়াটা নিয়েছি, তো এরিয়াটা ডাইরেকশন পারপেন্ডিকুলারলি এদিকে থাকবে তার সাথে, আর এইটা হচ্ছে বি ভেক্টরের ডাইরেকশন, এদের মধ্যে অ্যাঙ্গেলটা কত? থিটা। তাহলে আমি যদি বি এর কস থিটা কম্পোনেন্টটা এদিকে নিয়ে নিই, বি কস থিটা, ওটাকে এ এর সাথে গুণ করি, তাহলেই তো পারপেন্ডিকুলারটা পেয়ে যাবো। তো এটা তো সেটাই, বি এ কস থিটা।
বুঝতে পারলি? সম্পর্ক বুঝতে পারলি তো? এবার দেখ, যদি if theta becomes 0 degree then phi becomes ba, ম্যাক্সিমাম চৌম্বক ফ্লাক্স, ম্যাক্সিমাম ম্যাগনেটিক ফ্লাক্স, চৌম্বক প্রবাহ। if theta becomes 90 degree phi becomes 0। তার মানে এরিয়া ভেক্টরের সাথে যদি এরকম ম্যাগনেটিক ফিল্ড অফ লাইনস গুলো যদি এরকম পারপেন্ডিকুলার থাকে, তাহলে চৌম্বক প্রবাহ আবিষ্ট থাকবে না, চৌম্বক প্রবাহ হবে 0। এই টার্মগুলো বোঝা দরকার, এগুলো না বুঝলে ফ্যারাডের সূত্র বোঝাতে পারবো না। কিন্তু আমরা ক্লাস 10-এ ফ্যারাডের সূত্র আবার এগুলো না বুঝেই পড়ে এসেছি, আসলে কিছু বুঝিনি তখন, মুখস্থ করেছিলাম, তাই না? চৌম্বক প্রবাহের পরিবর্তন যতক্ষণ হবে ততক্ষণ আবিষ্ট তড়িচালক বল থাকবে, এরকম কিছু পড়েছিলি তো, সমানুপাতিক। তারপরে লেঞ্জের সূত্রে কি বললি? লেঞ্জের সূত্র সবার মনে থাকে, নিউটনের তৃতীয় সূত্রের মতো, যে যে কারণে সৃষ্টি হয় তাকে বাধা দেয়, এরকম পড়েছিলাম না? যাই, ওটাও ভুলে গেছিস। যাই হোক, মাঝে মাঝে হরলিক্স খেতে হবে না তো ভুলে যাবি। তো থিটা, থিটা বিকামস 180 ডিগ্রি, এটা দেখা যাচ্ছে রে ক্যামেরাতে, এটাই শুধু দেখা যাচ্ছে। থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি, তাহলে ফাই কত হবে বলতো? কে বলবি? থিটা যদি 180 ডিগ্রি হয়, ফাই কি হবে? মাইনাস বি এ। তার মানে তুই বুঝতে পারলি যে চৌম্বক ফ্লাক্স বা চৌম্বক প্রবাহ পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, জিরো হতে পারে। চৌম্বক প্রবাহ পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, জিরো হতে পারে। যদি চৌম্বক প্রবাহ পজিটিভ হয়, তাহলে মনে রাখবি বলরেখাগুলো, আবেশ রেখাগুলো ওই তল থেকে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে। যদি জিরো হয়, তাহলে ওর মধ্যে দিয়ে কোনো বলরেখা যাচ্ছে না। যদি নেগেটিভ হয়, তাহলে বলরেখাগুলো ওই তলের ভেতরে ঢুকছে। এটা আউটওয়ার্ডকে রিপ্রেজেন্ট করবে, এটা আউটওয়ার্ডকে রিপ্রেজেন্ট করবে, এটা ইনওয়ার্ডকে রিপ্রেজেন্ট করবে, আর এটার মধ্যে কোনো কিছু নেই, বলরেখা আবিষ্ট নেই। বোঝা গেল রে? কারে কোনো সমস্যা নেই? এই যে আমি রিলেশনটা এখানে লিখেছি, কি লিখেছি? ফাই ইজ ইকুয়াল টু বি এ, বি ভেক্টর ডট এ ভেক্টর। তুই এখান থেকে একক বের করতে পারবি। দেখ, তুই যদি বলিস আমি বি, বি এর একক বের করব, ইউনিট অফ বি, ইউনিট অফ বি, তাহলে তোকে বলতে হবে ফাইয়ের ইউনিট ডিভাইডেড বাই এরিয়ার ইউনিট, এটাই বলতে হবে না? থিটার তো কোনো ইউনিট নেই, কস থিটার তো কোনো ইউনিট নেই। ফাইয়ের ইউনিট হচ্ছে ওয়েবার, আর এটা হচ্ছে মিটার স্কোয়ার। আসলো? চিনতে পারলি? ওয়েবার পার মিটার স্কোয়ার এইখান থেকে এসেছিল। তাহলে সবার প্রথমে আমাকে চৌম্বক প্রবাহ সম্পর্কে ধারণা দিতে হতো, করা যেত শুরু, একটা সিকোয়েন্স মেনটেন করে করলাম। বইটাও ফলো করতে হবে তোদেরকে যেহেতু, তাই বইয়ের মতো। ওই জন্যই বললাম যে বিভিন্ন রাইটারের বইগুলো যখন তুই ফলো করবি, একের বেশি রাইটার যখন ফলো করতে যাবি, তখন দেখবি এই চৌম্বক চ্যাপ্টারের ইউনিটটা এত উল্টোপাল্টা ভাবে দেওয়া আছে, যেটা তুই লাস্টে এখানে পড়ছিস সেটা ওখানে ফার্স্টে দেওয়া আছে। যে কোনো একটা বই থেকে কভার করবি, বিভিন্ন জায়গা থেকে কভার করতে গেলে মুশকিলে পড়ে যাবি। যাক, ওয়েবার পার মিটার স্কয়ার, আর এরই নাম দেওয়া হয়েছিল টেসলা। কি নাম দেওয়া হয়েছিল এটা? আচ্ছা, কেউ বলবি আমাকে 1 টেসলা মানে কত ওয়েবার পার মিটার স্কয়ার? হ্যাঁ, 1। 1 টেসলা মানে হচ্ছে 1 ওয়েবার, একই তো জিনিস দুটো। 1 টেসলা মানে 1 ওয়েবার পার মিটার স্কয়ার। আচ্ছা, টেসলা বা ওয়েবার পার মিটার স্কয়ার এটা তো এসআই পদ্ধতিতে একক, সিজিএস পদ্ধতিতে একক কি? গাউস। ভেরি গুড, গাউস। তাহলে আমাকে সম্পর্ক বলতো, 1 টেসলা মানে কত গাউস? 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার 4 গাউস। 10 পাওয়ারে 4 গাউস। এককগুলো কিন্তু খুব গুলাবে। 10 পাওয়ারে 4 গাউস। আচ্ছা, ফাইয়ের আমি এসআই একক তোকে বলেছি ওয়েবার, তাই তো? ফাইয়ের এসআই একক তোকে বলেছি ওয়েবার। ফাইয়ের সিজিএস একক জানিস কি হয়? ফাইয়ের সিজিএস একক মানে হচ্ছে চৌম্বক প্রবাহের সিজিএস একক। চৌম্বক প্রবাহের সিজিএস একক হয় ম্যাক্সওয়েল। চৌম্বক প্রবাহের সিজিএস একক মনে রাখবো, ম্যাক্সওয়েল। এবং 1 ওয়েবার মানে 10 পাওয়ারে 8 ম্যাক্সওয়েল। দরকার এই সম্পর্কগুলো, ঠিক আছে? 1 ওয়েবার মানে কি? 10 পাওয়ারে 8 ম্যাক্সওয়েল। আচ্ছা, ওরস্টেড নাম শুনেছিলি তোরা? ওরস্টেড। তো ওরস্টেড কার একক ছিল রে? চৌম্বক প্রাবল্যের একক ছিল। সেটা তুই ভূচুম্বক দিলে ভূচুম্বক প্রাবল্য হয়ে যাবে। মোট কথা চৌম্বক প্রাবল্য, যেটাকে আমরা ক্যাপিটাল এইচ দ্বারা রিপ্রেজেন্ট করছিলাম, তার একক ছিল ওরস্টেড। ওরস্টেডটা কিন্তু সিজিএস একক। চৌম্বক প্রাবল্যের এসআই একক আমি তোদেরকে পড়িয়েছিলাম, ভুলে গেছিস? অ্যাম্পিয়ার পার মিটার। আসছে মনে? অ্যাম্পিয়ার পার মিটার। আমি সবগুলো একককে এক জায়গায় লিখে দিলাম, এগুলোকে নোট করে নে, পরে যেন সমস্যা না হয়। 1 অ্যাম্পিয়ার পার মিটার আর ওরস্টেডের মধ্যে সম্পর্কটা মনে রাখবি 4 পাই বাই 1000 হয়, 1000 ওরস্টেড।
এই এককের সম্পর্কটুকু যদি লিখে রাখিস তাহলে আর তোর গোলাবে না। তাহলে একক সম্পর্কে ক্লিয়ার হয়ে গেল পুরো বিষয়টা আমি কি বলতে চাইছি। ঠিক আছে, এটা হলো চৌম্বক ক্ষেত্রে, এটাও চৌম্বক ক্ষেত্রের সম্পর্ক, এটা হলো ফাই এর সম্পর্ক, আর এটা হলো প্রাবল্যের সম্পর্ক। প্রাবল্যের সম্পর্ক একটা প্রশ্ন করব, বলতো চৌম্বক প্রাবল্যের সমতুল্য, সমতুল্য বলতে আমি বলতে চাইছি এককের দিক থেকে সম একক সম্পন্ন একটা রাশির নাম। হ্যাঁ, চুম্বকন, চুম্বকত্ব এম দ্বারা রিপ্রেজেন্ট করেছিলাম, ক্যাপিটাল এম দ্বারা রিপ্রেজেন্ট করেছিলাম। করে নে। কর, তাড়াতাড়ি কর। লিখেছিস এককগুলো? শুধু এককগুলো লিখ। আর একটা কথা বলে দিই, এই চ্যাপ্টারের কোনো নোট নেই, এই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের ছোট চ্যাপ্টার, এটা বই থেকেই পড়তে হবে তোদেরকে। নোট আসবে আবার ওই পরিবর্তী প্রবাহতে গিয়ে, কারণ পরিবর্তী প্রবাহটা আমি বইয়ের মতো করে পড়াবো না, আমি নিজের মতো পড়াবো। আচ্ছা এবার শোন, এবার আমরা আলোচনা করব লজ অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, মানে তড়িৎচুম্বকীয় আবেশের যে সূত্র। কটা সূত্র তড়িৎচুম্বকীয় আবেশের? দুটো। কি কি? তড়িৎচুম্বকীয় আবেশের তিনটে সূত্র মনে রাখবি। কটা সূত্র? তড়িৎচুম্বকীয় আবেশের তিনটে সূত্র, যার মধ্যে প্রথম দুটো দিয়েছিলেন বিজ্ঞানী ফ্যারাড, আর লাস্টেরটা দিয়েছেন লেঞ্জ। ঠিক আছে, তোকে যদি প্রশ্ন করা হয় ফ্যারাডের তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত সূত্র, তাহলে দুটো নাম উল্লেখ করে দিল তো। আর যদি শুধু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের লস জানতে চাই, তাহলে তিনটা, দুটো দিয়েছেন ফ্যারাড আর একটা দিয়েছেন বিজ্ঞানী লেঞ্জ। ঠিক আছে, বিষয়গুলো শোন এবার। বিজ্ঞানী ফ্যারাডে অবজার্ভ করলেন কি, দেখ এরকম একটা বৃত্তাকার পরিবাহী নিয়েছেন, এরকম একটা বৃত্তাকার পরিবাহী নিয়েছেন। ইমাজিন করতে পারছিস আমি তোদের ডাইরেকশনে এটাকে আঁকার চেষ্টা করছি, মানে বৃত্তাকার রিংটা এইরকম ভাবে আছে। ওকে, এরকম একটা বদ্ধ লুপ, অবশ্যই বদ্ধ লুপ নিতে হবে। যদি বদ্ধ লুপ না থাকে, সার্কিট যদি ক্লোজ না হয়, তাহলে তড়িৎ কি করে প্রবাহিত হবে? হবে না। তো আমি এরকম একটা ক্লোজ সার্কিট নিয়ে নিয়েছি, যার সেন্টার এটা, এবং সেন্টার দিয়ে একটা অ্যাক্সিস যদি ইমাজিন করা যায়, এই হচ্ছে সেই অ্যাক্সিসটা। আশা করি ভিজুয়ালাইজ করা যাচ্ছে। আমি এখানে একটা বার ম্যাগনেট নিয়ে নিচ্ছি, লাইক দিস। বার ম্যাগনেটের নর্থ পোল অ্যান্ড সাউথ পোল, তোরা শুনতে পাচ্ছিস পেছনে? বার ম্যাগনেটের নর্থ পোল অ্যান্ড সাউথ পোল। এবার দেখ বিজ্ঞানী ফ্যারাডে কি অবজার্ভ করলেন। বিজ্ঞানী ফ্যারাডে অবজার্ভ করলেন নর্থ পোলটাকে যখন আমি সামনের দিকে নিয়ে যাচ্ছি, মুভ করাচ্ছি, তখন এখানে একটা বাল্ব আছে, এটাকে বাল্ব মনে কর। এখানে একটা বাল্ব আছে, বাল্বটা গ্লো করছে, মানে কি কারেন্ট ফ্লো করছে। গ্লো করছে মানে কারেন্ট ফ্লো করছে। খেয়াল কর, আমি কোনো কারেন্ট সোর্স কানেক্ট করিনি, কোনো ব্যাটারি বল, কোনো ইএমএফ সোর্স বল, কিছু অ্যাড করিনি। শুধু কি করছি, এর সেন্টার বরাবর এই বার ম্যাগনেটটাকে এদিকে মুভ করাচ্ছি। যতক্ষণ এখান থেকে এদিকে মুভ করিয়ে নিয়ে আসলাম, ততক্ষণ পর্যন্ত গ্লো করলো। যেই এখানে থেমে গেলাম, ধর এখানে এসে আমি থেমে গেলাম, এই জায়গাটা এসে, ইমাজিন করতে পারছিস তো, এখানে এসে আমি থেমে গেলাম,
তখন গ্লো করা বন্ধ করে দিল। আবার অবজার্ভ করলেন এটাকে যখন এখান থেকে দূরে নিয়ে যাচ্ছি তখন আবার গ্লো করছে। যেই থেমে গেলাম আবার গ্লো করা বন্ধ করে দিল। কে অবজার্ভ করলেন? বিজ্ঞানী ফ্যারাডে। কোনো কারেন্ট সোর্স নেই, তবুও কারেন্ট ফ্লো করছে এই বার ম্যাগনেটটাকে মুভ করানোর জন্য। বার ম্যাগনেট যদি ওখানে চুপচাপ থাকে, জাস্ট স্টেবল স্থির থাকে, কোনো রকম কোনো গ্লো আসছে না, তার মানে কারেন্ট ফ্লো করছে না। তাহলে এখানে কারেন্ট ইনডিউস হচ্ছে, কেউ ইনডিউস করেছে, কেউ আবেশ ঘটিয়েছে। কে আবেশ ঘটিয়েছে? মুভমেন্ট অফ দিস বার। এই বারটাকে যে মুভ করাচ্ছি আমি, সেই মুভমেন্টের জন্য এর মধ্যে কারেন্টটা ইনডিউস হয়েছে। সেই কারেন্টটাকে আমরা বলবো ইনডিউসড কারেন্ট, বা এটাকে বাংলায় বলবো আমরা, কি বলবো বাংলায়, কি বলা যায়? আবেশী প্রবাহ বলা যেতে পারে, আবেশী প্রবাহ, ইনডিউসড কারেন্ট। ঠিক আছে? তো এই যে ইনডিউস কারেন্টটা এখানে তৈরি হলো, এই যে ইনডিউস কারেন্টটা তৈরি হলো, এর ব্যাখ্যা তিনি দিলেন। তিনি কি ব্যাখ্যা দিলেন মন দিয়ে শুন। তিনি বলছেন যে এই বার ম্যাগনেটটা এখানে রাখার জন্য এর সাথে রিলেটেড কিছু আবেশ রেখা আছে তো, কিছু এরকম আবেশ রেখা পাওয়া যাবে তো নাকি? মোটামুটি আমি এরকম 4টা আবেশ রেখা তোকে দেখিয়ে দিলাম। ঠিক আছে, অনেকগুলো থাকতে পারে, আমি 4টা দিয়ে বোঝাচ্ছি আবেশ রেখা দেখালাম। যখন আমি বার ম্যাগনেটটাকে এখান থেকে এখানে নিয়ে আসবো, মুভ করাবো, তখন তুই খেয়াল করে দেখ এই আবেশ রেখাগুলো সংখ্যায় কিন্তু পরিবর্তন হয়ে যাবে। এবার এখান থেকে কটা বেরিয়েছিল? 4টা। আমি আরো আরো দেখিয়ে দিলাম, 6টা দেখিয়ে দিলাম। এই 6টার মধ্যে দেখ 4টা ঢুকেছিল এখানে, তাই না? বাকি দুটো কিন্তু এই সার্কেলের মধ্যে ঢুকতে পারেনি। তাহলে ওই সার্কেলটার সাথে রিলেটেড চৌম্বক আবেশ রেখার সংখ্যা ছিল 4টা, যখন বার ম্যাগনেটটা এই পজিশনে ছিল, P1 পজিশনে যখন ছিল। যেই বার ম্যাগনেটটাকে এই ডটেড লাইন পজিশনে নিয়ে আসলাম, ডটেড না করে আমি এরকমই করে দিলাম, এই পজিশনে নিয়ে আসলাম P2 পজিশনে, তুই ভাব এখান থেকে বলরেখাগুলো এবার বেরাবে। তাহলে যে 6টা বেরা ছিল সেই 6টা পুরোটাই এর মধ্যে দিয়ে ঢুকবে। খুব কাছে চলে এসছে তো, পুরোটাই ঢুকবে। এবার ইমাজিন করা যাচ্ছে কিনা? তাহলে চৌম্বক প্রবাহ, যাকে আমরা বলরেখার সংখ্যা বলেছিলাম যে কোনো দলের মধ্য দিয়ে, সেই চৌম্বক প্রবাহের পরিবর্তন হচ্ছে, হচ্ছে না? যখন আমি ওখান থেকে এখানে মুভ করাচ্ছি, বলরেখাগুলোর যে সংখ্যা এর সঙ্গে সংশ্লিষ্ট, সেই সংখ্যাটা অনবরত চেঞ্জ হচ্ছে। কখনো 5টা, কখনো 6টা, যত কাছে আনছি আরো বেরিয়েছে 7টা, 8টা, 10টা, এভাবে বাড়তে থাকছে। আবার যখন দূরে নিয়েছি 10 থেকে কমছে, 10, 9, 8, 7, 6, 5 করে কমতে থাকছে। তিনি যুক্তি দিলেন যে এর মধ্যে তড়িৎচুম্বকীয় আবেশ যে ঘটছে, তড়িৎচুম্বকীয় আবেশ ইনডিউস কারেন্ট যে এর মধ্যে পাওয়া যাচ্ছে, সেটা ডিউ টু চেঞ্জ ইন ম্যাগনেটিক ফ্লাক্স। ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ হচ্ছে বলে পাওয়া যাচ্ছে। যতক্ষণ ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ হচ্ছে ততক্ষণ ইনডিউস কারেন্ট আসে। যেই ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ হওয়া বন্ধ হয়ে যাচ্ছে তখন আর ইনডিউস কারেন্ট পাওয়া যাচ্ছে না, অ্যাকর্ডিং টু বিজ্ঞানী ফ্যারাডে। এটাই হয়ে গেল তার প্রথম সূত্র। প্রথম সূত্র কি বলেছিল? প্রথম সূত্র কারো মনে আছে? কারো মনে আছে? কোনো বৃত্তাকার পরিবাহীর সঙ্গে বা কোনো বৃত্তাকার কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন যতক্ষণ হবে ততক্ষণই ওখানে তড়িৎচুম্বকীয় আবেশ থাকবে, ততক্ষণই ইনডিউসড কারেন্ট পাওয়া যাবে। যখন বন্ধ হয়ে যাবে তখন ইনডিউস কারেন্ট পাওয়া যাবে না। এটাই তো ছিল। বইয়ের ভাষাটা বলে দিচ্ছি, তোদের মনে পড়ে যাবে। বইয়ের ভাষা ছিল এরকম: কোনো কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন হলেই ওই কুণ্ডলীতে তড়িৎচালক বল আবিষ্ট হয়। চৌম্বক প্রবাহ যতক্ষণ পরিবর্তিত হতে থাকবে আবিষ্ট তড়িৎচালক বল ততক্ষণ স্থায়ী হবে। এটা নিউটনের প্রথম সূত্রের মতো লাগছে না শুনতে? যাই হোক, তাহলে প্রথম সূত্রটা বুঝতে পেরে গেছিস সবাই? এবার এখানেই থেমে যাননি, এখানেই থেমে যাননি। এরপরে তিনি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করেছেন, দিয়ে সেকেন্ড লও দিয়েছেন। এটা আমি প্রথম সূত্রের কথা বললাম, ফার্স্ট ল। ফার্স্ট লতে কি হলো? শুধুমাত্র রিজন দেওয়া হলো যে ইনডিউসড কারেন্ট কেন পাওয়া যাচ্ছে। কেন পাওয়া যাচ্ছে? চৌম্বক প্রবাহের পরিবর্তনের জন্য। আর চৌম্বক প্রবাহের পরিবর্তন কিভাবে হবে? এই ম্যাগনেটটাকে আগে পিছে নিয়ে মুভ করেই হবে। এবার তুই যদি এই ম্যাগনেটটাকে মুভ না করিয়ে এখানেই রেখে দিতি, আর কুণ্ডলীটাকে যদি ওর আগে পিছে নিয়ে যেতি, তাহলে কি হতো না? তবুও হতো, কারণ চৌম্বক প্রবাহের পরিবর্তন হচ্ছে তো। আমি এটাকে ফিক্স রাখলাম আর কুণ্ডলীটাকে ওর কাছে নিয়ে, যত কাছে নিয়ে যাবো তত বেশি ম্যাগনেটিক যে লাইনসগুলো আছে সেই লাইনসগুলো বেরিয়ে যাবে এর মধ্যে দিয়ে, তার মানে চেঞ্জ হচ্ছে। অর্থাৎ মেন কারণটা হচ্ছে চৌম্বক প্রবাহের পরিবর্তন। চুম্বককে আগে নিয়ে যাচ্ছি না কুণ্ডলীকে আগে নিয়ে যাচ্ছি, ডাজ নট ম্যাটার। বোঝা গেল কিনা বল? এটা হলো ফার্স্ট ল, যেখানে এই রিজনটা দেওয়া হলো। এবার সেকেন্ড লতে কি বলা হচ্ছে? দ্বিতীয় সূত্রতে, দ্বিতীয় সূত্রতে কি বলা হচ্ছে মন দিয়ে শোন। দেখ, কারেন্ট পাওয়া যাচ্ছে তার মানে ইনডিউসড কারেন্ট, এখানে কারেন্ট ইনডিউসড হয়েছে।
কারেন্ট ইনডিউসড হয়েছে, তার মানে নিশ্চয়ই একটা ইএমএফও ইনডিউসড হয়েছে, তড়িৎচালক বলও ইনডিউসড হয়েছে। তড়িৎচালক বল না থাকলে গেলে কারেন্ট কোথা থেকে আসছে? তড়িৎচালক বলই কারেন্টটাকে তৈরি করে। তো সেই তড়িৎচালক বলটাকে আমরা বলছি ইনডিউসড ইএমএফ। কি বলছি ওটাকে আমরা? ইনডিউসড ইএমএফ, ঠিক আছে? আবিষ্ট তড়িৎচালক বল। তিনি এটাও মেজার করেছেন যে এখানে এই কুণ্ডলীটাতে যে তড়িৎচালক বলটা আবিষ্ট হবে তাকে আমরা যদি ই দ্বারা রিপ্রেজেন্ট করি, আমরা যখন তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টার পড়েছিলাম তখন ক্যাপিটাল ই দিয়ে রিপ্রেজেন্ট করতাম, মনে আছে? কখনো ভি ভি দিয়েও রিপ্রেজেন্ট করে দিতাম। তো এখানে স্মল ই দিচ্ছি কারণ ক্যাপিটাল ই দিয়ে আমরা তড়িৎ ক্ষেত্রকে বোঝাবো, ইউজ করবো সেই জন্য। তো ই হচ্ছে ইনডিউসড ইএমএফ, এর মধ্যে যে পরিমাণ তড়িৎচালক বল আবিষ্ট হয়েছে। তিনি এটা অবজার্ভ করলেন যে এই ইনডিউসড ইএমএফটা প্রপোর্শনাল হচ্ছে। কার সাথে প্রপোর্শনাল হচ্ছে? ডিএফ ডিফাই ডিটি। কি বোঝাচ্ছে ডিফাই ডিটি? ডিফাই ডিটি বোঝাচ্ছে একক সময়ে ফাইয়ের পরিবর্তনের হার, মানে চৌম্বক প্রবাহের পরিবর্তনের হার। যত বেশি হারে চৌম্বক প্রবাহ পরিবর্তিত হচ্ছে তত ইএমএফ বেশি ইনডিউসড হচ্ছে। চৌম্বক প্রবাহের পরিবর্তনের হার মানে, ধর আমি এখানে 1 সেকেন্ডে এখানে নিয়ে চলে আসলাম, তাহলে 1 সেকেন্ডে চৌম্বক প্রবাহ যে হারে পরিবর্তন হলো তুই একে 10 সেকেন্ডে ধীরে ধীরে নিয়ে আসছিস, তাহলে ধীরে ধীরে পরিবর্তন হবে চৌম্বক প্রবাহ। কোন ক্ষেত্রে ডিফাই ডিটি বেশি? আমার ক্ষেত্রে ডিফাই ডিটি বেশি, কারণ আমি কম সময়ে বেশি পরিবর্তন করে দিয়েছি। তো এই যে চৌম্বক প্রবাহের পরিবর্তনের হার যত বেশি হবে ওর মধ্যে ইনডিউসড ইএমএফ এর মানটা তত বেশি হবে, ইকুয়াল না বেশি হবে। এটা তিনি অবজার্ভ করলেন। ম্যাথমেটিক্যাল একটা রিলেশনও দিয়ে দিলেন। প্রথমে দিলেন রিজন আর তারপরে দিলেন মানটা বের করার সম্পর্কটা। যেমন নিউটনের সূত্র প্রথমে দিয়েছিল রিজন, তারপরে দিয়েছিল এফ ইকুয়াল টু এম এ গাণিতিক রূপটা। এটা ওরকম লাগছে দেখতে। তো মনে করতে পারিস যে চৌম্বকত্ব নিউটনের সূত্র, এগুলো এরকম ভাবতে পারিস কম্পেয়ার করে। তো এই যে ই প্রপোর্শনাল টু ডিভি, এটা হলো দ্বিতীয় সূত্র। এবার শোন, আমরা এতক্ষণ পর্যন্ত এইটুকু দেখলাম যে ওর মধ্যে কারেন্ট ইনডিউসড হবে, ওর মধ্যে ইএমএফ ইনডিউসড হবে, কিন্তু আমরা এটা দেখিনি কারেন্টটা কোন দিকে প্রবাহিত হবে। ইএমএফটা যে ইনডিউসড হবে সেটা কিভাবে ইনডিউসড হবে, তার পোলারিটি কি হবে, পজিটিভ নেগেটিভ কোন দিকে হবে, এটা কিন্তু আমরা এখনো দেখিনি। এটা ফ্যারাডে ছেড়ে দিয়েছিলেন। এটা অবজার্ভ করেছিলেন বিজ্ঞানী লেঞ্জ। কি অবজার্ভ করেছিলেন? বিজ্ঞানী লেঞ্জ। বিজ্ঞানী লেঞ্জ কি অবজার্ভ করলেন শোন মন দিয়ে। যেটাকে আমরা তৃতীয় সূত্র বলছি সেটা আসলে কার সূত্র? লেঞ্জের সূত্র। তিনি কি অবজার্ভ করলেন শোন, খুব সামান্য একটা জিনিস কিন্তু ইম্প্যাক্ট অনেক বেশি। তিনি দেখলেন, তিনি আবার এক্সপেরিমেন্ট করলেন, শুধু এবার বৃত্তাকার কুণ্ডলী আঁকলাম, আর কিছু আঁকলাম না। হ্যাঁ, তিনি আবার অবজার্ভ করলেন যে এর অক্ষ বরাবর যদি একটা বার ম্যাগনেটকে, এরকম একটা বার ম্যাগনেট আছে, ধর এখানে নর্থ পোল নিলাম, এখানে সাউথ পোল নিলাম, এখানেও সাউথ নিতে পারি, ওখানেও নর্থ নিতে পারি। তো একটা বার ম্যাগনেটকে যদি আমি এই দিকে টুয়ার্ডস দ্য কয়েল, এই দিকে যদি আমি মুভ করাই, তিনি দেখছেন যে এই চুম্বকটাকে কেউ কিছু একটা ঠেলছে, আমি নিয়ে যেতে পারছি না, আমাকে ফোর্স অ্যাপ্লাই করে ঠেলে নিয়ে যেতে হচ্ছে। এই এক্সপেরিমেন্টটা যদি তোরাও করিস, তোরাও তখন অবাক হয়ে যাবি যে কিছুই নেই, এখানে একটা জাস্ট কয়েল আছে, সেই কয়েলের মধ্যে দিয়ে একটা চুম্বক, কয়েলের সেন্টার বড় একটা চুম্বককে নিয়ে যেতে চাইছি কিন্তু নিয়ে যেতে পারছি না, মনে হচ্ছে যেন কিছু একটা ঠেলছে ওকে। আমি তোদেরকে ফিল করানোর জন্য একটা এক্সাম্পল দিচ্ছি, তোরা হয়তো এই রিলসটা কোথাও না কোথাও দেখেছিস। বলছি কোন রিলস? রিলসের দুনিয়া ভালো হয়, সুবিধা হয় এখন বোঝাতে এই রিলস আসার জন্য, কিন্তু তোরা দেখেছিস কিনা আবার কে জানে, নাকি সিরিয়ালের ঘটনা এগুলোই দেখছিস। এরকম একটা পাইপ নিয়ে নিলাম যেটা ম্যাগনেটিক মেটেরিয়াল দিয়ে তৈরি। হ্যাঁ, দেখবি এরকম বলে টিচাররা ওই রিলস গুলো বানায়, একটা ম্যাগনেটিক বা একটা চুম্বককে এর মধ্যে দিয়ে ফেলে, দিয়ে বলে কি যে এই চুম্বকটাকে এখান থেকে ফেলবো, আর ওই যে হাত দিয়ে ফেলছি সে হাত দিয়ে নিচে গিয়ে ধরতে হবে। তো চুম্বক এই বলটাকে যখন এখান থেকে ফেলা হবে সে তো গ্র্যাভিটির জন্য নিচে পড়বে, তোর হাত নিয়ে আস্তে আস্তে গ্র্যাভিটি ওকে আগেই নিয়ে চলে যায়, তুই ধরতে পারিস না। তখন টিচার এসে দেখায় যে আমি এটাকে এখানে ছাড়বো, হাত নিয়ে আসবো, দাঁড়িয়ে থাকবো কিছুক্ষণ, বল পড়ছে না নিচে, তারপরে একটা সময় পর ধীরে গিয়ে এখানে হাত রেখে বলটা পড়ে, মানে বলটা অনেক স্লো পড়ছে, এটা বোঝাতে চাইছে। আসলে বিষয়টা কি, যখন স্টুডেন্টকে ওই বলটা দিয়েছিল তখন একটা নর্মাল বল দিয়েছিল, আর যখন নিচে করলো তখন একটা ম্যাগনেটিক প্রপার্টিজ ওয়ালা বল ব্যবহার করেছে। ম্যাগনেটিক প্রপার্টিজ ওয়ালা বল কি করে, যখন এখান থেকে নিচে পড়ে, দেখ এটা তো তুই ভাবতে পারিস একটা সার্কুলার কয়েল, এরকম অনেকগুলো কয়েলের কম্বিনেশন, এটা ভাবতে পারিস কিনা একটা সিলিন্ডার মানে অনেকগুলো রিং এর কম্বিনেশন, এই যে সেই রিংটা। তো আসলে কি হয়, যখন এটা নিচের দিকে মুভ করতে চায়, মানে তার সেন্টার বরাবর আসতে চায়, তখন এই কয়েলটা কি করে ওকে বাধা দেয়, যেটা নর্মাল কোনো বলকে বাধা দেবে না, ম্যাগনেটিক প্রপার্টিজ ওয়ালা বলকেই বাধা দেবে। তো যখন বাধা দেবে, গ্র্যাভিটির জন্য যে নিচে আসার অ্যাক্সেলারেশন সেটা কমে যাবে, ফলে ও ধীরে ধীরে পড়বে, ফলে আরামে গিয়ে হাত দিয়ে নিয়ে যেতে পারবে। দেখে না থাকলে এরপরে দেখবি, বা আমি পেলে তোদেরকে পাঠিয়ে দেবো।
তো এই ঘটনাটা এখানে সেটাই ঘটছে, এটার উপর বেস করে ওই জিনিসটা তৈরি। এটাকে বোঝানোর জন্য ওই এক্সপেরিমেন্টটা দেখানো হয়। আমার কাছে নাই, আমি এক্সপেরিমেন্ট তোকে কি বলে এগুলোকে, থট এক্সপেরিমেন্ট বলে, তোকে থট এক্সপেরিমেন্ট করালাম। আচ্ছা, এই যে সার্কুলার কয়েলটা, এই সার্কুলার কয়েলের সেন্টার বরাবর যখন আমি ম্যাগনেটটাকে নিয়ে আসছি, তখন দেখা যাচ্ছে এই ম্যাগনেটটাকে কেউ একজন ঠেলছে বা রিপেল করছে, আমাকে ফোর্স অ্যাপ্লাই করে নিয়ে যেতে হচ্ছে। আবার আবার তিনি দেখলেন যে আমি এই ম্যাগনেটটাকে যদি উল্টো দিকে টেনে নিয়ে যাই, তবুও দেখছি টেনে নিয়ে যেতে পারছি না, কেউ একজন টানছে, অ্যাট্রাক্ট করছে, আমাকে ফোর্স অ্যাপ্লাই করে দূরে নিয়ে যেতে হচ্ছে। এটা তিনি অবজার্ভ করলেন। দিয়ে এখান থেকে তিনি সূত্র দিলেন যে এখানে তড়িৎচালক বল বা আবিষ্ট তড়িৎ প্রবাহ এমনভাবে আবিষ্ট হবে যাতে করে যার কারণে উৎপন্ন হয়েছে তাকেই বাধা দেবে। কার কারণে উৎপন্ন হয়েছে, এর মুভমেন্টের কারণে উৎপন্ন হয়েছে, এর মুভমেন্টকেই বাধা দেবে। ঠিক আছে, তো এটাকে ব্যাখ্যা করা যায় কিভাবে, দেখ, নর্থ পোলকে একমাত্র নর্থ পোলই রিপেল করতে পারে, আর কারোর ক্ষমতা নেই রিপেল করার। তার মানে এই জায়গাটাতে নর্থ পোল তৈরি হয়েছে। এবার নর্থ পোল তৈরি করার জন্য আমি তোদেরকে শিখেছিলাম না, এরকম নর্থ ফিট করে দিবি। নর্থ যদি এইভাবে ফিট করে তাহলে কারেন্টের ডাইরেকশন দেখ এইরকম হচ্ছে, তার মানে কারেন্ট এইরকম ভাবে ফ্লো করছে অ্যান্টি ক্লকওয়াইজ, বুঝলি? এবার এই বার ম্যাগনেটটাকে যদি উল্টো দিকে নিয়ে যায়, সামনে না নিয়ে এসে উল্টো দিকে নিয়ে যায়, তাহলেও বাধা দিচ্ছে। তাহলে এখন বাধা দিচ্ছে মানে নর্থকে কে বাধা দিবে? নর্থকে ওদিকে যেতে দিবে না কে? নিশ্চয়ই এখানে সাউথ আছে, অ্যাট্রাক্ট করছে। তার মানে তখন এখানে সাউথ পোল ক্রিয়েট হয়ে যাবে, এইরকম ভাবে সাউথ। আর সাউথের ক্ষেত্রে অ্যারো সাইন দেখেছিলাম, উল্টো হয়ে গেল, এইদিকে হয়ে গেল, এটার ক্ষেত্রে উপরে হয়ে গেল। তার মানে সামনে নিয়ে আসলে যে ডাইরেকশনে কারেন্ট ফ্লো করবে, পেছনে নিয়ে গেলে উল্টো ডাইরেকশনে কারেন্ট ফ্লো করবে। এটা লেঞ্জ অবজার্ভ করলেন, ফ্যারাডেও অবজার্ভ করেছিলেন, বাট রিজনটা দিয়েছিলেন লেঞ্জ। বোঝা গেল? তাহলে সম্পর্ক কি দাঁড়ালো? যে কারণে উৎপন্ন হচ্ছে তাকেই বাধা দিচ্ছে, চৌম্বক প্রবাহের পরিবর্তনের কারণে উৎপন্ন হচ্ছে তাকেই বাধা দিচ্ছে। যে লেঞ্জ সূত্রটা কি দিলেন দেখ, লেঞ্জ বলেন ই প্রপোর্শনাল টু মাইনাস ডিভাইডিটি। বুঝতে পারলি? ডিভাইডিটি পর্যন্ত ফ্যারাডে দিয়েই গেছিলেন, উনি শুধু মাইনাসটাকে অ্যাড করলেন। মাইনাসটা দেওয়ার অর্থই হচ্ছে ডিভাইডিটির যা এফেক্ট করছে তার উল্টো ঘটনা ঘটছে, বাধা দিচ্ছে। ক্লিয়ার হলো? কারো কোনো আপত্তি? তিনটে সূত্র বুঝে গেছিস? ওকে। এবার এই তিনটে সূত্রকে যদি আমি এক জায়গায় কম্বাইন করি, কোথায় তিনটে সূত্র? হ্যাঁ, তিনটে সূত্রের গাণিতিক রূপ একটাই, সেটা হচ্ছে ই প্রপোর্শনাল টু মাইনাস ডিভাইডিটি, তাই তো? মাইনাস ডিভাইডিটি। আচ্ছা, আমি এখানে একটা কুণ্ডলীর জন্য করেছি, তাহলে একটা কুণ্ডলীর সঙ্গে ডিভাইডিটি একটাই হবে। যদি দুটো কুণ্ডলী থাকতো টু ইন্টু ডিভাইডিটি হতো, তিনটে থাকলে থ্রি, এন সংখ্যক থাকলে এন ইন্টু ডিভাইডিটি হতো। তো এনটা আমি বারবার লিখবো না, তোরা বুঝে যাবি যখনই পাক সংখ্যার ব্যাপার আসবে তখন এখানে একটা এন গুণ হবেই। ঠিক আছে, এখানে একটা এন গুণ হবেই পাক সংখ্যা। আমি নর্মালি যখন লিখবো না, বুঝে যাবি যে একটা পাকের জন্য করছি। ওকে। এবার যদি তুই প্রপোর্শনাল সাইন সরিয়ে দিস রে, তাহলে একটা কনস্ট্যান্ট আসবে, তো সেই কনস্ট্যান্টটাকে আমি বললাম কে। কি বলে দিলাম? কে। এবার যেহেতু প্রথম সূত্র এটা আবিষ্কার হলো, যারা তৈরি করছে তাদের উপর ডিপেন্ড করছে আমি কনস্ট্যান্টটাকে কি ডিসাইড করব। যেমন আমরা নিউটনের সূত্র যখন পড়েছিলাম এফ প্রপোর্শনাল টু এম এ পড়েছিলাম, খেয়াল করে দেখবি সেখান থেকে এফ ইকুয়াল টু কে এম এ হয়, দিয়ে নিউটন কে এটাকে ওয়ান বানিয়েছিলেন, সংখ্যাটা এমন ভাবে তৈরি করলেন যে কে এর মানটা ওয়ান হয়ে গেল, তখন থেকে আমরা এফ ইকুয়াল টু এম এ হিসেবেই চিনি। তো এখানেও সেই রকম, এই যে সূত্রটা তৈরি হলো, এই কে এর মানটাকে ডিসাইড করবে এমন ভাবে যে কে এর মানটা ওয়ান হয়ে যাবে। কি হয়ে যাবে? ওয়ান হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে ফর্মুলা হয়ে যাবে ই ইকুয়াল টু মাইনাস ডিভাইডিটি। কি হবে? মাইনাস ডিভাইডিটি। শুধু এইটুকু মনে রাখ, ই ইকুয়াল টু মাইনাস ডিভাইডিটি, ই ইকুয়াল টু মাইনাস ডিভাইডিটি। যদি পাক সংখ্যা থাকে একটা এন গুণ হয়ে যাবে। এবার তুই মনে করে দেখ, আমি ফাইটার সম্পর্কে পরিচয় তোদেরকে দিলাম একটু আগেই। ফাই মানে বললাম বিএ কস থিটা বললাম। এবার বিভিন্ন কেস আসবে যেখানে বি টাইমের সাথে চেঞ্জ হতে পারে, যেখানে এরিয়া টাইমের সাথে চেঞ্জ হতে পারে, বা অ্যাঙ্গেলটা টাইমের সাথে চেঞ্জ হতে পারে। যে টাইমের সাথে চেঞ্জ হবে তার ডেরিভেটিভ হবে, বাকিগুলো কনস্ট্যান্ট বেরিয়ে যাবে। বুঝতে পারলি? কোনো আপত্তি নেই তো কারো? এই হচ্ছে সম্পর্ক, ই ইকুয়াল টু মাইনাস ডিডিটি অফ বি এ কস থিটা বা ই ইকুয়াল টু মাইনাস ডিফাই ডিটি। কার সূত্র বললাম এটা? তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত সূত্র। ঠিক আছে? আচ্ছা, এবার শোন, এই যে সম্পর্কটা এখানে তৈরি হলো, এই সম্পর্কতে দেখ একটা এককের রিলেশন তৈরি করা যাচ্ছে। তড়িৎচালক বল, তড়িৎচালক বলের একক কি রে? ভোল্ট। ডি ফাই, ফাই মানে হচ্ছে চৌম্বক প্রবাহ, ওয়েবার, টাইম সেকেন্ড। তাহলে ওয়েবারকে ভোল্ট ইন্টু সেকেন্ডও লেখা যেতে পারে, হ কি না? লেখা যেতে পারে। আমরা টেসলা মানে জানতাম, ওয়ান টেসলা মানে জানতাম ওয়ান ওয়েবার পার মিটার স্কোয়ার। তাহলে এখন আমি ওয়েবারকে যদি লিখি ওয়ান ভোল্ট ইন্টু সেকেন্ড মিটার পাওয়ারে মাইনাস টু, ভুল হবে? একই জিনিসই হবে। তাহলে ঘুরিয়ে পেঁচিয়ে দিতে পারে অপশনে কিন্তু এমসিকিউতে,
নিচের কোনটি চৌম্বক ক্ষেত্রের একক? এটাও দিল না, এটাও দিল না, ওটা দিল। সাথে অপশনে ধর বি নম্বর অপশনে ওয়েবারও দিয়ে দিল। তুই তো আর এটা চিনতে পারবি না, তুই ওয়েবারটাকে মনে হয় ভুল করেছে কোয়েশ্চেন, ওয়েবারই হতে পারে, ওয়েবার করে চলে আসবি ফুল কনফিডেন্সে, তাই না? এইভাবেই তোদেরকে নাচাবে আর কি। তো এটা হচ্ছে এককের সম্পর্ক। এখান থেকে দেখ তুই মাত্রা বের করতে পারবি কার বলতো? ফাইয়ের। ফাইয়ের মাত্রা আরেক জায়গা থেকে বের করা যায়। এই যে আমরা ফাই ইকুয়াল টু বি এ শিখেছিলাম, বি এ কস থিটা, এখান থেকেও ফাইয়ের মাত্রা বের করা যায়, কিন্তু তার জন্য বি এর মাত্রা জানতে হবে। তোর মুখস্থ আছে? বের করতে পারবো। এফ ইকুয়াল টু কিউ ভি বি থেকে বের করে নেবো, লরেঞ্জ বল থেকে। ওখানে সব ডেটা জানা আছে, শুধু বি জানা নাই। তো ওখান থেকে বি বের করে এখানে বসিয়ে ফাই বের করে নিতে পারবো। অথবা তুই তো এখান থেকেও বের করতে পারিস, বা এই যে এটা এই ফর্মুলা একই তো, এখান থেকেও বের করতে পারিস। ফাইয়ের একক, ফাইয়ের মাত্রা মানে কি? তড়িৎচালক বলের মাত্রা ইন্টু সময়ের মাত্রা। তড়িৎচালক বলের মাত্রা মানে কি? ডাব্লিউ ইকুয়াল টু কিউ ভি থেকে বের করবো। বুঝতে পারছিস মাত্রাগুলো কিভাবে বের করতে হয়? আমিও জানি না, আমাকে যদি হঠাৎ জিজ্ঞাসা করিস আমি বলতে পারবো না, কারণ মুখস্থ করিনি তো আমি। আমি বের করবো সঙ্গে সঙ্গে, কয়েক সেকেন্ড লাগবে, বের করে নেবো। তোরাও তাই করবি। তবে বের করে নেবো মানে এই নয় যে একবারে পরীক্ষা দেবে গিয়ে বের করবো। এখানে পরীক্ষা দেওয়ার আগে 3-4 বার এখানে বের করাটা প্র্যাকটিস করিস, ঠিক আছে? আটকে যাবি না তো। যাই হোক, তাহলে এককের সম্পর্ক তোদেরকে বলে দিলাম। আচ্ছা, কোনো একটা কুণ্ডলিতে তড়িৎচালক বল আবিষ্ট হলো, ইনডিউসড কারেন্টও পাওয়া গেল। কারেন্ট যখন ইনডিউস হচ্ছে তার মানে আধানও ফ্লো করছে, হ্যাঁ কি না? কারেন্ট ইনডিউস করছে মানে আধানটাও ফ্লো করছে। কি পরিমাণ আধান ফ্লো করছে এটাও অনেক সময় কোয়েশ্চেনে জানতে চাই। তো আধানকে আমরা কিউ দ্বারা রিপ্রেজেন্ট করি, তাই না? আধানকে আমরা কি দ্বারা রিপ্রেজেন্ট করি? কিউ দ্বারা। আমি তোকে ই বের করে দিয়েছি মাইনাস ডিফাই ডিটি। এখানে ডিফাই ডিটিটা ম্যাগনিটিউড, আর মাইনাসটা শুধু বোঝাচ্ছে ওই রিলেশনটা, যে বাধা দিচ্ছে। ওই ম্যাগনিটিউড নিয়ে চলছি শুধু। তোকে যদি বলি এর মধ্যে ইনডিউসড কারেন্ট কত হলো, আই কত হলো, তাহলে তুই বলবি তড়িৎচালক বল বাই রোধ, এটাই তুই বলবি, ছোটবেলার জিনিস। তার মানে বলবি যে 1/r হবে, আর এখানে হবে ডিফাই ডিটি, এটাই বলবি কিনা? অর্থাৎ এর মধ্যে ইনডিউসড কারেন্ট আই এর মানটা হচ্ছে এটা। তোকে আমি কি প্রশ্ন করলাম? এর মধ্যে দিয়ে আধান কতটা ফ্লো করছে। তো আধান কার মধ্যে ঢুকে আছে? আই এর মধ্যে ঢুকে আছে। আই মানেই হচ্ছে ডিকিউ ডিটি, হ কি নরে? আই মানে কি? ডিকিউ ডিটি। তাহলে এখান থেকে দেখ ডিকিউটা বেরিয়ে যাচ্ছে, ডিকিউ বিকামস 1/r ডিফাই, ডিটি ওদিকে গুণ করলে কেটেই যাবে। এরকম ভাবে গুণ হয় না, বাট তোরা জানিস আমরা করতে পারি ফিজিক্স, এগুলো ম্যাথামেটিক্সে অন্যরকম ভাবে করবি। তো ডিকিউ এটা তো সামান্য কারেন্ট ডিফাই এর পরিবর্তনের জন্য। তুই যদি বলিস আমি ওভারঅল বের করবো, তাহলে ইন্টিগ্রেশন করে দেবো, 1/r ইন্টিগ্রেশন ডিফাই করে দেবো। ধর ডিকিউ এর ইন্টিগ্রেশন করে টোটাল চার্জ কিউ পাওয়া গেল, তাহলে কিউ চার্জ ইকুয়াল টু 1/r। এটা ধর φ1 থেকে φ2 চেঞ্জ হয়েছিল, অর্থাৎ φ2 মাইনাস φ1 হলো। এই সম্পর্কটাও তুই করতে পারিস মুখস্থ। যদি মুখস্থ না থাকে তো এখান থেকে এই লাইনগুলো করলেই চলবে। বোঝা গেল? একই দিকে হয়ে গেছে, ভুল করে দিয়েছি। বোঝা গেল তোদের? কারো কোনো জায়গায় সমস্যা? যদি এখানে একটা কুণ্ডলী না থাকে, এন সংখ্যক থাকতো, তাহলে এখানে একটা এন মাল্টিপ্লাই করে দিতাম। ফাই যেখানে যেখানে থাকবে সেখানে একটা করে এন মাল্টিপ্লাই হয়ে যেত। বোঝা গেছে তো? ব্যাস, এই যতটুকু আমরা শিখলাম এর উপর ডিপেন্ড করে কিছু প্রবলেম করিনি, কিছু অ্যাপ্লিকেশন করিনি, তাহলে বিষয়টা আরো ভালো ক্লিয়ার থাকবে, মনে থাকবে। তোরা বইটা খোল, 484 পেজ বের কর, বইয়ের 484 পেজ বের কর। প্রথম প্রবলেমটাই পড়, উদাহরণ 1। কি বলা হচ্ছে? একটা কুণ্ডলীর ভিতর দিয়ে চৌম্বক ফ্লাক্স এই সমীকরণ অনুযায়ী হচ্ছে। চৌম্বক ফ্লাক্সের সমীকরণটা আমি লিখে নিচ্ছি, বল একটু হেল্প কর আমাকে। হ্যাঁ, -5 ওয়েবার, তাই তো? ওয়েবার দেওয়া আছে। যেখানে টি সেকেন্ড এককে মাপা হয়, কুণ্ডলীর রোধ যদি 5 ওহম হয়, তবে টি ইকুয়াল টু 2 সেকেন্ড সময়ে কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎ প্রবাহের মান কত? টি ইকুয়াল টু 2 সেকেন্ড সময়ে। আচ্ছা, টি দিয়ে দিয়েছে 2 সেকেন্ড, আর কি রোধ বলে দিয়েছে কত রে? 5 ওহম, এগুলো দেওয়া আছে। তো 2 সেকেন্ড সময় ওর মধ্যে যে আবিষ্ট তড়িৎ প্রবাহ আই,
আবিষ্ট তড়িৎ প্রবাহ আই, এটা মানে তো ই বাই আর, এটা মানে তো 1/r ডিফাই ডিটি, হ্যাঁ কি না? মাইনাস কেন ইউজ করছি না? মাইনাস শুধুমাত্র ডাইরেকশন বোঝাচ্ছে, আমার ডাইরেকশন দরকার নেই, জানতে চাইনি, শুধু ম্যাগনিটিউড দরকার। 1/r ডিফাই ডিটি। আচ্ছা এখানে ফাই এর দিকে একটু খেয়াল করতো, ফাংশন অফ টাইম, ফাংশন অফ টাইম, তাহলে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে পারবো না ওকে? অবভিয়াসলি পারবো। তো ডিফাই ডিটিটা বের করে নিচ্ছি আগে, ডিফাই ডিটি। বল কি হবে ডিফাই ডিটি? 8t প্লাস 2। আচ্ছা 2 সেকেন্ড সময় বলেছে, t ইকুয়াল টু 2 সেকেন্ড, তাহলে এখানে 8 ইন্টু 2 প্লাস 2, 8 2 16, 18 হয়ে গেল, 18 ওয়েবার। তাহলে আই কত বেরাচ্ছে? 1/r এর মান 5 বলা ছিল, আর এটা হচ্ছে 18 অ্যাম্পিয়ার। কি বোঝা গেল? খুব কঠিন হবে কি প্রবলেমগুলো? নর্মাল জিনিস কর। উদাহরণ এক্সাম্পল 3 পর, নিট 17 এর প্রশ্ন, 2017। পাঁচশোটা পাক আছে, তার মানে এন এর মান দেওয়া আছে, এন তো গুণ করতেই হবে। 10 সেমি ব্যাসার্ধের একটা বৃত্তাকার কুণ্ডলীকে ভূচম্বক এর অনুভূমিক উপাংশের সাথে লম্বভাবে রাখা হলো। ধর ভূচম্বক প্রাবল্য অনুভূমিক উপাংশ এইদিকে আছে, তো তার সাথে লম্বভাবে এরকম রাখা হলো, ঠিক আছে? তারপরে কি বলা হলো, এর যে ভার্টিক্যাল ডায়ামিটারটা আছে, উল্লম্ব ব্যাস, এটা হলো ভার্টিক্যাল ডায়ামিটার। এই ভার্টিক্যাল ডায়ামিটারের রেসপেক্টে তাকে 180 ডিগ্রি ঘুরিয়ে দিল, মানে যেমন ছিল পুরো একটা উল্টে দিল। বুঝতে পারছিস ব্যাপারটা কেমন? ব্যাপারটা অনেকটা এরকম। তুই যদি ভাবিস এই বৃত্তাকার তলটা যদি এটা হয়, তলটা ইমাজিন কর, জাস্ট এইরকম ভাবে একটা বৃত্ত আছে, এই তলটা যদি হয়, তাহলে ভার্টিক্যাল ডায়ামিটার মানে এটা, এই ভার্টিক্যাল ডায়ামিটারের রেসপেক্টে 0 ডিগ্রি থেকে শুরু করে এটা 90 ডিগ্রি ঘুরলো, আরো 90 ডিগ্রি ঘুরিয়ে দেয়, তাহলে পুরোপুরি 180 ডিগ্রি, মানে যে মুখটা এইদিকে ছিল ওই মুখটা এই দিকে হয়ে গেল, এটা বলতে চেয়েছে। তো এরকম ভাবে পুরো 180 ডিগ্রি যদি ঘুরিয়ে দেওয়া হয়, এবং 0.25 সেকেন্ডে টাইমও দিয়ে দিয়েছে কত সেকেন্ডে ঘোরানো হলো, ওই কুণ্ডলিতে আবিষ্ট তড়িৎচালক বলের মান কত হবে? আবিষ্ট তড়িৎচালক বলের ফর্মুলা জীবনে একটাই শিখেছিস, আবিষ্ট তড়িৎচালক বল ই মাইনাস ডিফাই ডিটি। এখানে তুই একটাই একটু কষ্ট করে নে। আবিষ্ট তড়িৎচালক ফর্মুলা কি শিখেছিস? ই ইকুয়াল টু মাইনাস ডিফাই ডিটি, পাক সংখ্যা আছে তার মানে এন ডিফাই ডিটি, এটাই শিখেছিস তোরা। ফ্যানটা চলে খুব ভালো হয়, সাউন্ড কত ক্লিয়ার দেখ, এত আসতে বলছি তাও। ই ইকুয়াল টু মাইনাস ডিফাই ডিটি। এবার ওই ওই রকম ভলিউমে যদি বলি রাস্তা থেকেও লোক শুনতে পাবে, ফ্রিতে শিখে চলে যাবে, পাবে পাবে। আচ্ছা যেটা বলছিলাম এবার শোন তাহলে, এখানে খেয়াল করে দেখ, এটাকে কিন্তু পরিবর্তন করানো হয়েছে, মানে এরিয়াটাকে পুরোপুরি ঘুরিয়ে দেওয়া হয়েছে। ধর ভূচম্বক প্রাবল্যের অনুভূমিক উপাংশটা এই ডাইরেকশনে ছিল, যেটাকে আমরা এইচ দিয়ে রিপ্রেজেন্ট করতাম, মনে পড়ছে? চৌম্বক মধ্যতলে এইচ, চৌম্বক মধ্যতলে আই, তো এইচ এর ডাইরেকশনটা ধর এইদিকে ছিল। এটাকে তো চেঞ্জ করেনি, চেঞ্জ করেছে এরিয়াটাকে। তো এরিয়াটা যদি ঘুরে যায়, প্রথম দিকে এরিয়াটা এর সাথে অ্যাঙ্গেল করেছিল 0 ডিগ্রি ছিল, যখন পুরোপুরি ঘুরে গেল তখন 180 ডিগ্রি অ্যাঙ্গেল করে গেল না? মানতে পারলি না? এটার সাথে এটা, এর ডাইরেকশন তো এদিকেই, আবার চৌম্বক প্রাবল্য এইদিকেই, তাহলে অ্যাঙ্গেল তো 0 ডিগ্রি আছে। এই যখন ঘুরে গেল তখন এর এরিয়াটা এইদিকে হয়ে গেল, মানে পুরো একটা 180 ডিগ্রি রোটেশন হয়ে গেল। তার মানে তুই যদি বলিস যে আমি ডিফাইটাকে এরকম ভাবে বের করব, আমি এখানে লিখেই দিচ্ছি, এটাকে এরকম লেখা যায়, ফাই টু মাইনাস ফাই ওয়ান বাই টাইম, লেখা যাবে কিনা? যখন টাইমের ফাংশন হবে না, টাইমের ফাংশন হলে ডেরিভেটিভে লিখবো, টাইমের ফাংশন না হলে ডিফাই মানে বোঝাচ্ছে চেঞ্জ ইন ফাই, ডিটি মানে বোঝাচ্ছে চেঞ্জ ইন টাইম। চেঞ্জ ইন টাইম ডিরেক্ট দিয়ে দিয়েছে তোকে 0.25 সেকেন্ড, শুধু চেঞ্জ ইন ফাইটা তোকে দেখে নিতে হবে, ফাইয়ের চেঞ্জ কতটা হচ্ছে। তো ফাইয়ের চেঞ্জ কতটা হচ্ছে, একবার ফাই ওয়ান একবার ফাই টু, ফাই ওয়ানটার দিকে তাকা। ফাই ওয়ান মানে হচ্ছে বি ইন্টু এ, ফাই মানে বি ইন্টু এ, কস থিটা, হেয়ার থিটা ইজ 0 ডিগ্রি, সো কস 0 ডিগ্রি 1, সো ইট ইজ বি এ। বি দেওয়া ছিল, বি দেওয়া আছে, কই, হ্যাঁ বি দেওয়া আছে, ধরে নাও বি এটা দেওয়া আছে, এ দেওয়া আছে, এরিয়া এরিয়া, এই কুণ্ডলিটা এরিয়া,
হ্যাঁ দেওয়া আছে, পাই আর স্কোয়ার দেওয়া আছে, মানে রেডিয়াস দেওয়া আছে, তাহলে পাই আর স্কোয়ার লিখে দিলাম, আপত্তি নেই তো। ফাই টুর দিকে দেখ, ফাই টুটা কি হবে, বি এ, বি তো চেঞ্জ হয়নি, এরিয়ার মানও চেঞ্জ হয়নি, কিন্তু কস কি হয়ে গেছে, 180 ডিগ্রি, বোঝা গেছে নিশ্চয়ই। তাহলে এটা হয়ে গেল মাইনাস বি পাই আর স্কোয়ার। তাহলে তুই বল ফাই টু মাইনাস ফাই ওয়ান করলে কি 2 ইন্টু এটা হয়ে যাবে, আর মাইনাসটা বাইরে এসে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, নাকি করে দেখাতে হবে, বুঝতে পারছিস। দেয়ার ফোর ই বিকামস এন, ওপরে হচ্ছে 2 বি পাই আর স্কোয়ার, আর নিচে টাইম। আর কি চাই তোর, ম্যাগনিটিউড মান বসা। এবার অনেকে এরকম করতে পারতি যে আপনি তো বলেছিলেন মাইনাস লাগবে না, ছেড়ে দিই মাইনাসটাকে, ম্যাগনিটিউড নীতি করে। তো তুই যদি এখানে মাইনাস ছেড়ে দিস তো দেখবি এই জায়গাটায় মাইনাস চলে আসবে, আসুক, তুই শুধু মানটা লিখবি। হুম, এটা তো একদম পারফেক্ট, এর মধ্যে কোনো ত্রুটি নেই। আমি জানি না কি হবে না হবে, সেই হিসাবে করে দিলাম, বোঝা গেল রে। এবার এখানে ভ্যালু বসে ক্যালকুলেশনটা তোরাই করে নিবি তো, কর। বের কর পেজ নাম্বার 506। 506 পেজের, হ্যাঁ বল। যে কোনো একটা ডাইরেকশন তুই ধরে নে, এদিকে বা ওদিকে, অনুভূমিক প্রাবল্য বলেছে তো, অনুভূমিক দিকে কোনো একদিকে থাকবে, আমি অনুভূমিক দিক এইটাকে ধরে নিলাম। তাহলে এই এরিয়াটা একবার 0 ডিগ্রি করেছিল আর একবার 180। এবার তুই যদি বলিস না আমি এদিকটাকে করে নেবো, তাহলে একবার 0 করেছে আর একবার 180, দুই ক্ষেত্রে একই হচ্ছে। বিটা না, বিটাকে তুই যদি এদিকে না ধরিস, এটাই বলছিস, এদিকে যদি ধরি, কোশ্চেনে বলে দিয়েছে যে ভূচম্বক প্রাবল্যের অনুভূমিক উপাংশের সাথে। তাহলে ভূচম্বক প্রাবল্যের একটা অনুভূমিক উপাংশ কিভাবে থাকবে, ভূচম্বক, এটা ধর চুম্বক মধ্যতল, চুম্বক মধ্যতলে এটা ছিল বিনতি কোণে প্রাবল্যটা, আর প্রাবল্যের অনুভূমিক উপাংশটা তো এইরকম থাকে, তো আমি এর সাথে লম্বভাবে এঁকেছি। আচ্ছা কত বললাম, 506 পেজ বের করেছিস তোরা। উদাহরণ 5 নাম্বারটা দেখ, তোরা নিজেরাই করতে পারবি, করে দে তোমাকে। উদাহরণ 5, উদাহরণ কোথায়, এটা তো প্রশ্নের 5। যে কোনো সময় টি তে কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহ ফাই দেওয়া আছে, এটি স্কোয়ার বিটি সি, ফাই এটি স্কোয়ার বিটি আর সি। এবিসি ধ্রুবক কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বল যে সময়ে শূন্য হবে, সেই সময়টা জানতে চেয়েছে। আবিষ্ট তড়িৎচালক বল কোন সময়ে শূন্য হবে। তুই এইটা নিশ্চয়ই জানিস যে আবিষ্ট তড়িৎচালক বল কি করে বের করতে হয়, কি করে বের করতে হয়, মাইনাস ডিফাই ডিটি। যখন জেনারেল ফর্মুলা থাকবে তখন মাইনাস ডিফাই ডিটি, কারণ তুই ডাইরেকশন নিজে থেকে তো ডিসাইড করতে পারছিস না, তাহলে ডেরিভেটিভ ফর্মে মাইনাস ডিফাই ডিটি নিয়ে চল, ই ইকুয়াল টু মাইনাস ডিফাই ডিটি। বের কর ডিফাই ডিটি, ফটাফট বের কর। ই ইকুয়াল টু ডিফাই ডিটি কি বেরোচ্ছে, তাড়াতাড়ি মুখে মুখে হবে, ডিফাই ডিটি কি বেরোচ্ছে, ই ইকুয়াল টু মাইনাস ডিফাই ডিটি, কি হবে বল রে, 280 প্লাস বি, সবাই করলি তো এটা, এটা আমাকে বলতে হচ্ছে না নিশ্চয়ই। আচ্ছা কি বলেছে, তড়িৎ আবিষ্ট তড়িৎচালক বলটা কি হবে, তো করে দে না এটাকে শূন্য, কি বেরাবে, টাইমের একটা ভ্যালু পাবি না, ব্যাস টাইমের ভ্যালু পেয়ে যাবো মাইনাস বি বাই 2। ওকে। আচ্ছা আবার এটা দেখে ঘাবড়ে যাস না যে টাইম নেগেটিভ কি করে হলো, প্রশ্ন আসলো মনে, নাকি আমারই আসলো শুধু, টাইম নেগেটিভ হয়ে গেছে না, জীবনে শুনেছিস টাইম কখনো নেগেটিভ হয়, টাইম নেগেটিভ হয়ে গেলে তো অতীতে চলে যাবো, টাইম মেশিন হয়ে গেল ব্যাপারটা। তো টাইম তো নেগেটিভ হতে পারে না, এখানে নেগেটিভ আসলো যে, ভুল হয়ে গেছে তাহলে, ভুল হয়নি। এই কনস্ট্যান্ট এ বি গুলোই হয়তো কোনো একটা নেগেটিভ আছে, এ আর বি এর মানই হয়তো কোনোটা নেগেটিভ আছে, নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে যাবে, এমনটা হতে পারে। ঠিক আছে, তো আমি কোনো কিছু ক্যালকুলেশন ভুল করিনি। আবার তোদের মনে এটাও মনে প্রশ্ন আসতে পারে, আপনি মাইনাস নিয়েছিলেন বলে এসছে এখানে, মাইনাস না নিয়ে তবুও আসবে, মাইনাস তো আলটিমেট জিরোর সাথে ওদিকে গিয়ে বাদই হয়ে যাচ্ছে। যাই হোক, একটা পারলি তাহলে করতে। উম, উম, ওই 7 নাম্বারটা পড়ে দেখতো, উল্লম্বভাবে একটা তামার পাইপের মাঝের ফাঁকের উপর দিকে একটি ছোট্ট দণ্ডচুম্বককে ছেড়ে দিলে ওই চুম্বকটি নিম্নমুখী ত্বরণ, করালাম না রে থট এক্সপেরিমেন্ট, কি হবে, জি নিয়ে পড়বে, জি এর থেকে কম ত্বরণ নিয়ে পড়বে, তাহলে দেখ
কনসেপচুয়াল দিয়ে দিল কোয়েশ্চেন এটা। আচ্ছা, আর কি করা যেতে পারে? আর করার মতো 4 নম্বরটা পর, কোয়েশ্চেন নাম্বার 4। পি বিন্দুর চারপাশে এক্স ওয়াই তলে আছে। পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র দেওয়া আছে, কুণ্ডলীর মধ্যে দিয়ে তড়িৎ অতিক্রান্ত চৌম্বক প্রবাহ কত? কি বের করতে বলেছে রে? ফাই বের করতে বলেছে। 4 নম্বরে বের করতে বলেছে ফাই। বলতো ফাই এর ফর্মুলা? বি এ কস থিটা। এখানে যেহেতু ভেক্টর ফর্মে আছিস, তাহলে ভেক্টর ফর্মে রেখে দিই, বেটার হবে কিনা বল? ভেক্টর ফর্মে আছে, থিটা ফিটা দেওয়া নেই, তো ভেক্টর ফর্মে রাখলাম। বি ভেক্টরটা কত দেওয়া আছে? আই জে কে, আই জে অ্যান্ড কে, 1 1 1 দেওয়া আছে, ডট। এ ভেক্টর কত দেওয়া আছে? এ ভেক্টর কত আছে? 10⁻⁵। আমি ভেক্টর বলেছি, মান বলিনি। এ ভেক্টর, ডাইরেকশন বলবি না? এক্স ওয়াই তলে আছে, তাহলে ডাইরেকশন কি করবো? আই ক্যাপ জে ক্যাপ। গরু, যে তলে থাকে সেটা কি তার ডাইরেকশন, না তার সাথে পারপেন্ডিকুলার ডাইরেকশন? তাহলে যা বলবো তাতেই হ্যাঁ বলে দিচ্ছিস। এটা ধর এই বোর্ডে এই দিকে ডাইরেকশনটা এক্স ডাইরেকশন আর এই দিকে ডাইরেকশনটা ওয়াই ডাইরেকশন, তাহলে এই বোর্ডের তলের যদি আমি ভেক্টর বলতে চাই, সেটাতে কে ক্যাপ লিখতে হবে, জেড অ্যাক্সিস বরাবর কে ক্যাপ আছে এক্স ওয়াই তলে, বাট ডাইরেকশন তো পারপেন্ডিকুলার, কে ক্যাপ। তাহলে এখানে কি লিখবো? 10⁻⁵ কে ক্যাপ। এবার ডট করতে গেলে তোর কি ডিটারমিনেন্ট করতে হবে? ডটে ডিটারমিন ক্রসে হয়, ভুল করে আবার চলে যাস না। তো ডটে কে এর সাথে কে ডট করলে জাস্ট 10⁻⁵ ওয়েবার। খাতা কলমের দরকারই পড়তো না। পড়তো কি? মনে মনে এটা ভাবতি পাশে ওটা আছে, কে এর সাথে কে গুণ করবো, ওগুলো বাকি গুলি মারো, দরকারই নেই। অপশন দেখে নে তো, 10⁻⁵, হ্যাঁ ওটাই আছে। আচ্ছা, বের কর পেজ নাম্বার 517। 517 পেজের WBJEE এর 1 নম্বর প্রশ্নটা গোল কর, বাড়িতে করবি। এই প্রশ্নগুলো করতে গেলে কি না দেখবি আসলে পড়তে হবে তোকে, কারণ প্রশ্নগুলো এমন ভাবে করে তুই যেগুলো স্কিপ করে আসবি সেগুলোও জানতে চাইবে, ওরা জানে, ওদের এক্সপিরিয়েন্স আছে। 2 নাম্বার করবি, WBJEE বললাম। 2 নাম্বারের পর 5 নাম্বার করবি, 2020-তে আসা প্রশ্ন। 5-এর পর করবি 7 নাম্বার, 2022-এর প্রশ্ন। 10 নাম্বার, 10 নাম্বার দেখ ওই থট এক্সপেরিমেন্টের উপর বেস করে প্রশ্ন। হ্যাঁ, শুধু গ্রাফ ফ্রাফ দিয়ে তোকে জানতে চেয়েছে ভি এর সাথে টি এর কি সম্পর্ক হবে, তো তুই ভি বের করে দেখে নিবি সম্পর্কটা। আচ্ছা, এরপরে জেই মেন, জেই মেনের 3 নাম্বার প্রশ্নটা বাড়িতে করবি। আর করানোর মতো কিছু হয়নি, কারণ আচ্ছা নিটের প্রশ্ন চলাই। নিটের 1 নাম্বারটা যদিও পারবি না, কারণ ঘূর্ণি প্রবাহ বলিনি আমি। 2 নাম্বারটা পারবি, নিটের 2 নাম্বার। আহ, নিটের 7 নাম্বার। ব্যাস, এতটা তোদের থাকবে বাড়ির কাজ, মনে থাকবে তো?